রেনাল ফেলিয়ার যেন এখন একটা খুব কমন অসুখ। ঘরে ঘরেই আমরা শুনতে পাই যে আমার ক্রিয়াটিনিন বেড়ে গেছে, কিডনি খারাপ হয়ে গেছে। সত্যি তো, যখন কিডনির একটা সমস্যা দেখা দেয় বা রেনাল ফেলিয়ার হয়, তখন এটা খুবই চিন্তার বিষয়। আজকে এই বিষয়ে আলোচনা করব যে এন্ড স্টেজ কিডনি ডিজিজ বা অ্যাডভান্স রেনাল ফেলিয়ার কেন হয়, কি তার কারণ এবং কি করলে কি প্রিভেন্ট করা সম্ভব, আর রেনাল ফেলিয়ার হলে কি করণীয়। আমি ডক্টর প্রতিম সেনগুপ্ত, নেফ্রোলজিস্ট অ্যান্ড রেনাল ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান। আজকে আমরা আলোচনা করব যে কিডনির ফেলিয়ার, অ্যাডভান্স ফেলিয়ার, দ্যাট ইজ এন্ড স্টেজ রেনাল ডিজিজ, এই অসুখটার কি কারণ, কেন হয়, কি করলে কি প্রিভেন্ট করা যায়, এবং কিডনি ফেলিয়ার হলে আমাদের কি কি করণীয় আছে। দেখুন, আমরা তো নেফ্রোলজিস্ট, সকাল থেকে রাত অবধি কিডনির অসুখকেই ডিল করি। একটা জিনিস জানা উচিত যে কিডনির অসুখের একটা বিরাট বড় স্পেকট্রাম রয়েছে। মানে স্পেকট্রাম মানে ধরুন ক্রিয়াটিনিন একটু বাড়লো মানেই তার যে খুব অ্যাডভান্স রেনাল ফেলিয়ার হয়ে গেছে, ব্যাপারটা তা নয়। একটা রেনাল ফেলিয়ার ধীরে 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 একটা প্রাথমিক স্টেজ থেকে প্রায় 5খানা স্টেজ কমপ্লিট করার পর যখন খুব অ্যাডভান্স স্টেজে গিয়ে পৌঁছয়, তাকেই আমরা এন্ড স্টেজ রেনাল ফেলিয়ার বলি। এবং এন্ড স্টেজ রেনাল ফেলিয়ার হচ্ছে সেই স্টেজ যখন কোনো রকম ওষুধ বা শুধুমাত্র ডায়েট বা লাইফস্টাইল দিয়ে একজন রোগীকে সুস্থ রাখা যায় না। তার কিডনিকে সাপোর্ট দিতে হয় বাই আইদার ডায়ালিসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন। সুতরাং আপনার ক্রিয়াটিন একটু বেড়েছে মানেই এরকম ভাবার কোনো কারণ নেই যে আপনার এন্ড স্টেজ রেনাল ফেলিয়ার হয়েছে। আমরা কিন্তু কিডনির অসুখ সামান্য বেড়ে যাওয়া ক্রিয়াটিনিন নিয়ে অনেক অনেক বছর সঠিক চিকিৎসার মাধ্যমে, সঠিক লাইফস্টাইল অ্যাডভাইস ফলো করে, সঠিক ওষুধ খেয়ে, কিছু ইন্টারনাল ডিসিপ্লিন মেনটেন করে দীর্ঘ বছর সুস্থ থাকতে পারি। কিন্তু যাদের এই ডিসিপ্লিন সমস্ত কিছু মেনটেন করবার পরেও, ওষুধ খাবার পরেও, চিকিৎসা করবার পরেও, ডায়েট মেনটেন করবার পরেও ক্রিয়াটিনিন বেড়ে বেড়ে এমন একটা স্টেজে পৌঁছয় যখন দেখা যায় যে আর ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্লান্ট না করলে তাকে বাঁচানো সম্ভব নয়, সেই গ্রুপটাকেই আমরা বলি এন্ড স্টেজ রেনাল ডিজিজ। আমরা জেনে নিই যে এন্ড স্টেজ রেনাল ডিজিজ কেন হয়। যে যে কারণে কিডনির আর্লি স্টেজ অফ ডিজিজ হয় সেগুলোই এন্ড স্টেজ রেনাল ডিজিজে পৌঁছতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ আমাদের দেশে হলো ডায়াবেটিস। ডায়াবেটিস এমন একটা রোগ, একটা এমন মারণ ব্যাধি, এই অসুখটা বিভিন্নভাবে আমাদের কিডনিকে এফেক্ট করতে পারে। এবং শুরুতে শুধুমাত্র একটি ইউরিন থেকে প্রোটিন লস করা দিয়ে জিনিসটা শুরু হয়, কিন্তু ধীরে 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 এর প্রকোপ কিডনির গ্লোমেরুলাস, তার আর্টারি, কিডনির মেসেঞ্জিয়াম, কিডনির অন্যান্য সমস্ত অর্গান, তার যে সাপোর্টিভ টিস্যু, সেই সমস্ত কিছুকে খারাপ করে এ আলটিমেটলি কিডনিকে একদম এন্ড স্টেজ লিশনে পৌঁছে দিতে পারে, যখন ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো উপায় থাকে না। সুতরাং জেনে নিলাম যে ডায়াবেটিস একটা খুব ইম্পর্টেন্ট কারণ। ডায়াবেটিস থেকে যে কিডনির এফেকশন হয় তাকে কন্ট্রোল করার জন্য আমাদের ঠিক সঠিক সময়ে সঠিক যত্ন করে, সঠিক মেডিকেল অ্যাডভাইস, ডায়েট, নিউট্রিশন, লাইফস্টাইল অ্যান্ড রেগুলার মেডিকেল ফলো আপের মাধ্যমে একে কিন্তু ভালো না রাখলে ডায়াবেটিস ক্যান লিড টু এন্ড স্টেজ রেনাল ডিজিজ। সেকেন্ড ইম্পর্টেন্ট কজ হচ্ছে হাইপার টেনশন। ব্লাড প্রেশারের প্রকোপ আমাদের সমাজে প্রচুর। একটা জিনিস ভুল করবেন না, অনেকেই ভাবে যে আমি খুব টেনশনে ভুগি মানেই আমার হাইপার টেনশন আছে। হাইপার টেনশন আর টেনশন দুটো কিন্তু আলাদা জিনিস। উচ্চ রক্তচাপকে আমরা ডাক্তাররা হাইপার টেনশন বলি, আর মানসিক অ্যাংজাইটি, যেটাকে আমরা সাধারণত প্রত্যেক দিনে দৈনন্দিন জীবনে হয়, সেটা টেনশন। দুটো কিন্তু এক নয়। কারণ আমরা জিজ্ঞেস করি আপনার হাইপার টেনশন আছে, বলে হ্যাঁ স্যার আমি খুব টেনশনে ভুগি। নো, এটা কিন্তু এক নয়। সো মনে রাখবেন যে যদি যন্ত্র দিয়ে মেপে আপনার ব্লাড প্রেশার 140/80 ওপরে থাকে, তাকেই আমরা হাইপার টেনশন বলি। দীর্ঘদিন ব্লাড প্রেশার থাকলে সেই ব্লাড প্রেশারের প্রভাবে আমাদের কিডনির গ্লোমেরুলাসগুলোর মধ্যে ফাইব্রোসিস শুরু হয়, এবং সেটা যদি সঠিক সময়ে ধরা না পড়ে, সঠিক সময়ে যদি তার চিকিৎসা না হয়, সঠিক সময়ে যদি ব্লাড প্রেশার যতটা নিয়ন্ত্রণে রাখার দরকার ততটা না করা হয়, যে খাদ্যবিধান, যে খাদ্য পদ্ধতি মেনে চললে কিডনির ব্লাড প্রেশার কন্ট্রোলড হতে পারে, সেটা যদি আমরা ফলো না করি, কিছু যোগা আছে, কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমরা আমাদের পেশেন্টদের শেখাই, যারা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাংঘাতিক রকম সাহায্য করে, সেগুলো যদি আমরা ঠিক করে প্র্যাকটিস না করি, তাহলে হাইপার টেনশন একটা মারণ ব্যাধিতে কনভার্ট হয়। তার এফেক্ট, প্রকোপ পড়ে আমাদের কিডনিতে, এবং অবশ্যই তার আরেকটা প্রকোপ পড়ে হার্টে বা স্ট্রোক, ব্রেনের ভেসেলসগুলোর মধ্যে। সো হাইপার টেনশন ইজ এ সেকেন্ড ইম্পর্টেন্ট কজ ফর এন্ড স্টেজ রেনাল ডিজিজ। এটা থেকে বাঁচবার জন্য নিয়মিত হাইপার টেনশনের চিকিৎসা, আমরা কিছু প্রোগ্রাম রান করি। মুক্তি বলে একটা স্পেশাল এক্সারসাইজ রেজিম আমরা শেখাই, যেটা ব্লাড প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করেন। খাদ্য বিধানের কিছু পরিবর্তন দরকার ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য, এবং নিয়মিত মেডিকেল ফলো আপ অ্যান্ড চেক আপ দরকার।
সমস্ত হাইপারটেনশন রোগীর কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আজকে এই অনুষ্ঠানটা শুনছেন বা এই ভিডিওটা দেখছেন, যে আপনারা বাড়িতে প্লিজ একটা প্রেশারের মেশিন রাখুন। আজকাল ডিজিটাল মেশিন অ্যাভেলেবেল, তার সাহায্যে প্রেশার নিয়মিত চেক করে আপনার প্রেশার কন্ট্রোলে আছে কিনা সেটা জেনে নিন। আর অনেকেরই একটা অভ্যাস আছে, ওই তো ডাক্তারবাবুকে 7 দিন পর দেখাবো, প্রেশার ওষুধটা ফুরিয়ে গেছে, 7 দিন না খেলে কিছু হবে না, তারপর আবার স্যারকে দেখি আবার নতুন ওষুধ বললে কিনবো। এটা খুব ভুল একটা চর্চা, এটা করবেন না। তার কারণটা হচ্ছে যখনই ওষুধ খেতে খেতে একটা ওষুধ বন্ধ করা হয়, হঠাৎ প্রেশার শুট আপ করে, এটাকে আমরা রিবাউন্ড হাইপারটেনশন বলি, হুইচ ইজ মোর ডেঞ্জারাস। তাহলে আমরা আলোচনা করছিলাম কী কী কারণে এন্ড স্টেজ রেনাল ডিজিজ হয়। দুটো মুখ্য কারণ আমাদের দেশের জন্য যেটা খুব প্রাসঙ্গিক, প্রথম হলো ডায়াবেটিস, সেকেন্ড হলো হাইপারটেনশন। থার্ড ইম্পর্টেন্ট কারণ যেটার জন্য আমরা প্রচুর পরিমাণে এন্ড স্টেজ রেনাল ডিজিজ দেখতে পাই, সেটা হলো আয়ুর্বেদিক বা নানান ধরনের বডি বিল্ডিং মেডিসিনস, এনভায়রনমেন্টাল ড্রাগস, মানে কিছু নেফ্রোটক্সিক ফার্মাসিউটিক্যালস ড্রাগস বা ন্যাচারোপ্যাথিস বা রিমেডিস কনজিউম করা, যারা তিল করে আমাদের কিডনির ফাইব্রোসিস করে কিডনিকে কিন্তু একটা খুব ক্ষতিকর জায়গায় পৌঁছে দেয়। এটা খুব প্রচলন আছে যে এই ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ বা আয়ুর্বেদিক ওষুধের কোনো সাইড এফেক্ট নেই, সুতরাং মানুষ এগুলো একদম অনিয়ন্ত্রিতভাবে গ্রহণ করে থাকেন। ইয়াং ছেলেরা যারা বডি বিল্ডিং করেন তারা প্রচুর পরিমাণে অ্যালকালয়েডস বা স্টেরয়েডস নেন, যেগুলো তাদের শরীর এবং মাসেল বিল্ডিং করতে সাহায্য করে। এদের একটা সাংঘাতিক প্রকোপ রয়েছে কিডনির উপর। আমরা দেখেছি দীর্ঘদিন এই ধরনের ওষুধগুলো খাওয়ার ফলে কিন্তু ধীরে ধীরে কিডনির গ্লোমেরুলাস খারাপ হয়ে যায় এবং আলটিমেটলি তারা এন্ড স্টেজ রেনাল ডিজিজে ল্যান্ড করে। কিছু কিছু অটো ইমিউন ডিজিজ আছে যেগুলো হয়তো আমরা অনেকে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারি, যেমন ধরুন সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস। কিছু কিছু প্রাইমারি গ্লোমেরুলার ডিজিজ আছে, এই অসুখগুলো আমাদের গ্লোমেরুলার ফাইব্রোসিস করে এবং আলটিমেটলি এন্ড স্টেজ রেনাল ডিজিজে পরিবর্তিত হতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট কারণ যেটা না বললেই নয়, সেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস হচ্ছে এমন একটা অসুখ যেখানে কিডনির যে সাপোর্টিভ টিস্যু, মানে কিডনির গ্লোমেরুলাসগুলোকে যারা ধরে রাখে, সেই আধার টিস্যুটার মধ্যে ধীরে ধীরে ফাইব্রোসিস হয়। এর বিবিধ কারণ, এনভায়রনমেন্টাল টক্সিন, নানান ধরনের পেস্টিসাইডস, এয়ার পলিউটেন্টস, ওয়াটার পলিউটেন্টস, হেভি মেটালস ইন দ্য ওয়াটার, too much drinking of drinks which contains a lot of heavy metals, these all get ultimately accumulated in the kidney এবং সেগুলো কিডনিতে জমে জমে তার মধ্যে একটা ফাইব্রোসিস তৈরি করে এবং আলটিমেটলি লিড টু এন্ড স্টেজ রেনাল ডিজিজ। তো প্রাথমিকভাবে বলতে গেলে আমরা যে কারণগুলো আজকে ডিসকাস করলাম, এরাই হচ্ছে মেজর কজ অফ এন্ড স্টেজ রেনাল ডিজিজ ইন আওয়ার কান্ট্রি। মোস্ট ইম্পর্টেন্ট ডায়াবেটিস, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কজ হাইপারটেনশন, থার্ড মোস্ট ইম্পর্টেন্ট কজ nephrotoxic drug, be it allopathic, Ayurvedic or homeopathic medications or Unani medications. There are so many different varieties of nephrotoxic medicines are available. সেগুলো থেকে হয় environmental toxins যারা chronic interstitial nephritis করে, like pesticides, heavy metals in the waters, and last but not the least, যেটা সম্পর্কে আমরা কেউ জানি না, সেটাকে বলা হয় unknown cause। মানে কিছু সেক্টর অফ কিডনি ডিজিজ আছে, একটা সার্টেন পার্সেন্টেজ অফ কিডনি ডিজিজ আছে যার ক্ষেত্রে কারণ আমরা বুঝতে পারি না। এদের ক্ষেত্রে অনেকগুলো হাইপোথিসিস আছে, যেমন ধরুন লো নেফ্রন ডোজ বলে একটা হাইপোথিসিস আছে, মানে একটা শিশু জন্মায় কিছু লেস নাম্বার অফ নেফ্রন নিয়ে, যারা আলটিমেটলি এই ধীরে ধীরে তাদের কিডনি খারাপ হতে শুরু করে। কিন্তু যদি আমরা ইন নাটশেল ডিসকাস করি, তাহলে যেগুলো মেজর কজ সেগুলো হচ্ছে ডায়াবেটিস, হাইপারটেনশন, নেফ্রোটক্সিক ড্রাগ, এনভায়রনমেন্টাল টক্সিনস অ্যান্ড ফিউ অটোইমিউন ডিজিজ, যেটা নিয়ে আমি আগেও বলেছি, যেমন লুপাস, গ্লোমেরুলার ডিজিজ লাইক গ্লোমেরুলার নেফ্রাইটিস, লাইক দ্যাট। আশা করি আমরা যদি এই কথা, যাদের বাড়িতে হাইপারটেনশন আছে, যাদের বাড়িতে ডায়াবেটিসের কোনো রোগী আছে, বা হঠাৎ পেইন কিলার মেডিসিন আমরা খেয়ে নিলাম যেটা কিডনির জন্য খুব হার্মফুল, আয়ুর্বেদিকের ওষুধের কোনো সাইড এফেক্ট নেই সেই জন্য আয়ুর্বেদিক খেলাম বা হোমিওপ্যাথি খেলাম, এইগুলো যদি আমরা প্রিভেন্ট করতে পারি, হয়তো আমরা আমাদের কিডনিকে সুস্থ রাখতে পারবো। নমস্কার।